গ্যাস্ট্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন আর আলসার দুটো আলাদা। ইনফ্লামেশন মানে হচ্ছে টোটাল, আলসার মানে হচ্ছে আলসার, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রিক আলসার আর গ্যাস্ট্রাইটিস দুটো আলাদা জিনিস। গ্যাস্ট্রিক আলসার মানে আলসার যেটা ঘা হয়ে যাওয়া, ভিতরের যে ইনার মিউকোসাল লাইনিং, যেটা ইনার মিউকোসাল লাইনিংটা গভীরভাবে ক্ষয় হয়ে যাওয়া দিয়ে আলসার তৈরি হয়, এটা আলাদা জিনিস। গ্যাস্ট্রাইটিস মানে আলসার নয়, গ্যাস্ট্রাইটিস ক্রনিক হলে পারে সেটা আলসারে পরিণত হতে পারে। আর অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হলে পারে সেটা হঠাৎ করেই, অ্যাকিউট গ্যাস্ট্রাইটিস হলে পারে সেটা হঠাৎ করেই দেখা যাবে এবং কোনো ইরিটেন্ট খাবার, ইরিটেন্ট ফুড কজ, মেন কজ হচ্ছে টেকিং অফ ইরিটেন্ট ফুড, মানে উত্তেজক কোনো খাবার যেটা স্টোমাক লাইনিং এর পক্ষে ক্ষতিকর, সেই অবস্থায় আমার গ্যাস্ট্রাইটিস সমস্যা দেখা যাচ্ছে। যেমন সেটা গ্যাস্ট্রাইটিস তাহলে তো টেম্পোরারি প্রবলেম, গ্যাস্ট্রাইটিস ক্রনিকও হয়, অ্যাকিউট তো হয়, মানে অ্যাকিউট হতে হতে সেটা ক্রনিক পর্যায়ে সমস্ত রোগী অ্যাকিউট হবে। প্রথম যখন হঠাৎ করে হচ্ছে তখন সেটা অ্যাকিউট হচ্ছে, কিন্তু ওষুধপত্র খাওয়ার পরে সেটা ঠিক হয়ে গেল, আবার দেখা যাচ্ছে 3-4 মাস বাদে আবার হচ্ছে, তখন এবং বারবার এরকম করে চলতে থাকছে, তখন সেটা ক্রনিকে দাঁড়াবে। কিন্তু বেশি ক্রনিকে যায় না গ্যাস্ট্রাইটিসটা, সাধারণত গ্যাস্ট্রাইটিস অ্যাকিউটই হয় এবং হঠাৎ ইনফ্লামেশন, সেটা কোনো ইরিটেন্ট হতে পারে অথবা অত্যাধিক তেল চাল মশলাযুক্ত খাবার খেয়েও স্পাইসি খেয়ে, অথবা খাবারের সাথে যদি ইনফেকশন হয়, এটা হচ্ছে কলোনাইড ইনফেকশন, ইনফেকশন হলেও কিন্তু ইনফ্লামেশন হবে, ইনফেকশন হলেও ইনফ্লামেশন হবে, ইরিটেন্ট ফুড খেলেও ইনফ্লামেশন হবে। ইনফ্লামেশনের হলে পারে আমাদের ওই ভিতরে যেটা ইনফ্লামেশনের একটা ফুলে যাবে, লাল হবে, ব্যথা হবে এবং একটা টেম্পারেচার রাইজ করবে, সেই সমস্যাগুলো সব থাকবে। এটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এবং সিমটম যেটা হয় যে খাবার কিছুক্ষণ বাদে সেই খাবারটা পুরোপুরিভাবে বমি হয়ে যাবে এবং প্রচণ্ড পেট ব্যথা, অ্যাবডোমিনাল পেন, অ্যাবডোমিনাল পেন থেকে হয়, অ্যাবডোমিনাল পেন হবে সিমটম মধ্যে। ভমিটিং, nausea and vomiting, nausea and vomiting, এই সমস্যাটা হচ্ছে ভমিটিং মানে খাবার আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে যা খেয়েছিল সব মুখে বেরিয়ে যাবে। অ্যাবডোমিনাল পেইন হচ্ছে, আর টেম্পারেচার, খানিকটা টেম্পারেচার রাইজ হবে, এই বডি টেম্পারেচার, ঠিক আছে, সামান্য জ্বর লাগছে, এইটা হচ্ছে একদম কমন প্রবলেম।
বমি ভাব, বমি হয়ে যাওয়া, পেটের জন্য ব্যথা এবং বাড়িতে জ্বর থাকবে, এটাকে কমন প্রবলেম। আর এইসব এই সমস্যার ক্ষেত্রে অ্যান্টি-এমেটিক ড্রাগ খেতে হবে বা অ্যান্টিবায়োটিক খেতে হবে। ম্যানেজমেন্টের মধ্যে এটা অ্যান্টিবায়োটিক যদি ইনফেকশন হয় তাহলে সেটা অ্যান্টিবায়োটিক ড্রাগ খেতে হবে। আর যদি বমি অত্যাধিক পরিমাণে হয় বা খেলেই বমি হয়ে যাচ্ছে এটা যদি হয় তাহলে অ্যান্টিবায়োটিক ড্রাগ খেতে হবে। যদি খেতে না পারে তাহলে কিন্তু ইনজেকশন ইনজেকশন দিতে হবে বা স্যালাইনের মাধ্যমে অ্যান্টিবায়োটিক ড্রাগটা দেওয়া যাবে, এটা দিতে হবে। তাহলে বমিটা মতো বন্ধ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আর এখন ব্যান্ড ডায়েট হতে হবে, মানে একদম আতল যেটা একদম লঙ্কা ছাড়া একদম সেদ্ধ খাবার খেতে হবে, তাহলে এই ইনফেকশনটা অন্তত হবে না। তারপর আস্তে আস্তে অনেকটা কমে গেলে তারপর আস্তে আস্তে নর্মাল খাবারের দিকে যাবে। এইভাবে গ্যাস্ট্রাইটিস আর কিছু নেই এর মধ্যে। এবার আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এবং লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। আপার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমরা বুঝি ব্যাকটেরিয়া প্রত্যেকটা আপট্যাকিং আর লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে আমাদের ব্যাকটেরিয়ার পাঁচটা থেকে একদম অ্যালভিওলাই পর্যন্ত। এবারে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের সাধারণত স্ট্রেপ্টোকক্কাল বা স্ট্যাফিলোকক্কাল ইনফেকশন বা ইনফ্লুয়েঞ্জা, ফ্লু এইসবগুলোর মধ্যে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন এগুলো দেখা যায়। এবং বিশেষ করে আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমাদের সাধারণ সর্দি কাশি, স্ট্রেপ্টোকক্কাল বা স্ট্যাফিলোকক্কাল এগুলো সাধারণ সর্দি কাশি এগুলো দেখা যায়। এছাড়া যদি টাইফয়েড বা ইনফ্লুয়েঞ্জা ব্যাকটেরিয়াল বা ভাইরাল যেগুলো আছে সেগুলো যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু জ্বরের সাথে সাথে নাক দিয়ে কাঁচা জল, যেটা জ্বরের খুব মানে ভাইরাল ফিভারের একটা কমন যে সিমটম, এটা হচ্ছে নাক দিয়ে জল সম্ভবত জল কাটবে। ঠিক আছে, এটা ভাইরাল বা ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে এটা দেখা যায়। ঠিক আছে, ডেঙ্গুর ক্ষেত্রে এটা দেখা যায়, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে দেখা যায়। ঠিক আছে, ফ্লু যেটা কমন একদম ভাইরাল ফিভার সেটা প্রথমটা কিন্তু এরকম কাঁচা জল থাকে না। রেসপিরেটরি ট্র্যাক্টের আপার রেসপিরেটরি ট্র্যাক্টটা আগে ইনফেক্ট করে, তারপর লোয়ার এটা আমার রয়েছে
যদি আপনার অনবরত কাঁচা জল ধরে এবং খুব জ্বর হয়, ভাইরালের দিকে যাবে। সেটা না হ্যাঁ, কাশি একটু হবেই। কারণ যখনই একটা ইনফেকশন হচ্ছে তখনই কিন্তু আমাদের যে রেসপিরেটরি ট্র্যাক্টটা আছে, সেই রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে যে মিউকাস মেমব্রেনের লেয়ারটা আছে, সেই মিউকাস মেমব্রেনের লেয়ারটা ইনফ্লামেশন হবে। যদি ইনফ্লামেশন হয় তাহলে কিন্তু সেটা ফুলে যাবে এবং লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, ব্যথা, যাই হোক এটা তো হবেই। এবং সেটাকে চেক করার জন্য বেশি মিউকাস ধরবে, সেটা আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হোক আর লোয়ারই হোক। বেশি মিউকাস ধরার কারণ হচ্ছে ওই ইনফেকশনটাকে চেক করার জন্য সেটা ধরবে। এবার এই যে নামকে কাঁচা জলটা ধরছে বা সর্দিটা জমে গেছে, জমে গিয়ে সেটা বেরোচ্ছে, তার মানে হচ্ছে অনেকটা পরিমাণ মিউকাস সিক্রেশন হয়েছে আপনার রেসপিরেটরি ট্র্যাক্টের মধ্যে। এইবার সেটা আস্তে আস্তে বেরোবে, যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ আপনার কিন্তু পরিষ্কার হচ্ছে না রেসপিরেটরি ট্র্যাক্ট, একটা ইরিটেশন হবে। এবং এই যে ফসিয়াল জায়গাটা, মানে আগের দিন যেটা টনসিলটা পড়ালাম, ফসিয়াল মানে হচ্ছে আমাদের মুখ না করলে পেছন দিকে যে দেয়াল এবং জিভের শেষ প্রান্ত এবং নিচের আলজি আর ট্র্যাকিয়ার মুখটা, ফ্যারিংসের ওপর পার্টটা, এই জায়গাটা আমাদের ফসিয়াল বলে, ফসিয়াল জায়গাটা বলে। এই জায়গাটা খুব ইরিটেশন হয়। এবং সব থেকে যেটা নিউমিউলা যেটা আছে, যেটা ওপরের আলজি, সেই আলজিটা ফুলে গেলে বা বড় হয়ে গেলে নিচের জিভের অংশটা কিন্তু টাচ করে, এবং টাচ করলে জিভটা যেহেতু সেন্সিটিভ, সেহেতু ওই গলা ফুসফুস করছে বা পেছন দিকে একটা ফুসফুস উঠছে, এরকম একটা সেন্সেশন হবে। এবং যখনই একটা সেন্সেশন হবে তখনই আপনি ওটাকে ছেড়ে ফেলতে চাইবেন, তখনই ওই কাশি মতো লক্ষণকে একটা ড্রাই ইনভেটিং কাপ যেটা বলে সেইটা হবে। সেটা কিন্তু ভেতর থেকে হবে, সেটা কিন্তু এই জায়গাটা উপরের জায়গাটা ফুসফুসানি ভাবের জন্য হচ্ছে। এইবার যদি লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে ওই একই জিনিস হয়, সর্দিটা ঝড়ে, সর্দি মানে কি মিউকাস, সর্দিটা এখানে আমরা মিউকাস বলি। এই মিউকাসটা বেশি জমার জন্যে জমতে জমতে একটা পাতলা সর্দি, যেটা জমতে জমতে সেটা ঘন হয়ে যাবে, ঘন হয়ে গেলে সেটা গাঢ় হবে বা সাদা হয়ে যাবে বা হলুদ, অনেক দিনের পুরোনো সর্দি হলে সেটা হলুদ হয়ে যাবে। কারণ সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন একটা থাকবে, ব্যাকটেরিয়া থাকবে এবং সেটা ডেড হবে। সেখানে একটা বিওলজিক্স একটা কালার হয়, মানে একটা পুরোনো সর্দি, মানে অনেক দিনের জমা সর্দি ঢুকে থাকতে পারে, এটা হলদে কালারে হয়ে যাবে। আর একদম টাটকা হলে পরে সেটা সাদা হয়। এবার সেইটা যখন সময় বেরোচ্ছে, সেইটা বেরোতে গেলে আমরা কাশি পাবো। আমার লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে সিরাপ খেতে হবে, সিরাপ খেতে হবে। আর না হলে একটু গার্গেল করতে পারেন অথবা গরম ভাত দিতে পারেন, তাহলে অনেকটা বেনিফিট যদি সিরাপ না খান। সিরাপটা কি করে, এই সময়টা পরে আসছে, এই যে কন্ডিশনটা এগোচ্ছে, যখনই আপনার এই যে সমস্যাগুলো হচ্ছে, এই করতে করতে আপনার লিগমেন্টটা ছোট হয়ে যাবে। যদি বেশি মিউকাস জমে তাহলে লিগমেন্টটা ছোট হয়ে যাচ্ছে, লিগমেন্ট ছোট হলে বাতাস ওর ভেতর দিয়ে প্রবেশ করতে বাধা হবে, তখনই একটা শ্বাসকষ্ট হবে। এটা বাচ্চা থেকে বড় সবারই হয়। এবং তখনই ডাক্তারের কাছে গেলে একটা ইনহেলার দিয়ে, এই ইনহেলারটা আরো বিপজ্জনক ঘটনার সৃষ্টি করে, আমি দেখেছি। এই ইনহেলারটা যখনই নিচ্ছে সে, হ্যাঁ, যখন খুব অসুবিধা হচ্ছে তখন ঠিক আছে, একটা দুটো টাইম নিয়ে আসলো ঠিক আছে, কিন্তু বরাবর যদি সেই ইনহেলার নিতে থাকে, যখনই তার শ্বাসকষ্ট হচ্ছে, তাহলে কিন্তু সমস্যাটা কি দাঁড়ায়। ইনহেলারটা কি, ইনহেলারের মধ্যে জাতীয় একটা খুব ঠান্ডা, শরীর ভেতরটাকে পুরো ঠান্ডা করে দেয়। এই ঠান্ডা করলে কি হয়,
কিন্তু আরেকটা মিউকাস হচ্ছে, যেহেতু ওটা ফরেন সাবস্টেন্স ছিল, আবার একটা মিউকাস হচ্ছে। ওই মিউকাসের উপরে এটা যেটা তরল হয়ে গেছিল সেটা তো মোটা হবে, আর তার উপর আবার এটা কমবে, আরো মিউকাস শুরু হয়ে যাবে। এইরকম হতে হতে পরে কিন্তু একটা জায়গায় গিয়ে দেখা যাচ্ছে যে তার অ্যাজমা এস্টাবলিশ হচ্ছে। এটা কিন্তু ইনহেলার নেওয়ার কারণে, এটা কিন্তু মানে ইনহেলার থেকে বঙ্গ ডায়ালেট, ব্রঙ্কাসটাকে ডায়ালেট করে দিচ্ছে। এই ইনহেলারটা ডায়ালেট করলে হাওয়া খুব তাড়াতাড়ি কিন্তু সবাই ইনহেলার ইউজ করছে, সবাই করুন। আমার চেম্বারও আছে, বলে ইনহেলার বাচ্চাকেও দিয়ে দিচ্ছে, কিন্তু দিতে বলি, কিন্তু আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, সুতরাং আমার একটা ভরসা আছে যে ইনহেলার না নিলে আমি ওটাকে ম্যানেজ করবো। কারেন্টলি আমার একটু অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। এখন অ্যান্টিবায়োটিক যদি খুব সমস্যা না পড়ে তাহলে আপনি একটু গার্গেল করতে পারেন বা দুবার নিতে পারেন। এইটা সব থেকে বেস্ট উপায়। আমার সর্দিটা উঠে যাবে, আপনার ওই যে গরম ভাবটা যাবে, ওটাকে তরল করে ফুটিয়ে দেবে। এইটা যদি সিরাপ না খান বা অ্যান্টিবায়োটিক না খান, এটা হচ্ছে সহজ সমাধান। এটা কদিন নিলেই আপনার ওটা ঠিক হয়ে যাবে, এই ফুসফুসানি ভাবটা চলে যাবে। কারণ আমরা বাইরে হিট কম্প্রেস করি, গরম ভাব নিবা সেইটা যখন টানছেন তখন ভেতরের সেটটা উঠে পড়ছে, তাহলে ওই সেটটা নেওয়াতে কি হয়, ইনফ্লামেশনটা কেটে যায়। এটা করে দেখতে হবে। নেবুলাইজারটা দিলেও একই ঘটনা, চালটা মনে থাকে। ওইটা কি করে, ওই লিকুইফাই করে দেয় বঙ্গটা, মানে টাইপের বঙ্গটা ওটা ওটাকে বঙ্গ ডায়ালেট মানে হচ্ছে বড় করে দেয়। ঠিক আছে, তাহলে হাওয়া যার কিন্তু জিনিসটা তো হয়ে যাচ্ছে। এইবার কি হয়, এবার তোমাকে পাম্প করে সত্যিটা বুঝতে হবে। নেবুলাইজার দিল, ঠিক আছে, অসুবিধা হচ্ছে, নেবুলাইজার দিচ্ছে, যাচ্ছে, সেটাকে নরম হচ্ছে, কিন্তু যদি পেশে উঠে যায় ভালো, না হলে ওই যদি সত্যি থাকে তাহলে তোমাকে পাম্প করে দিয়ে পাম্প থাকে বাচ্চাদেরকে পাম্প করতে কি হয়, ভিতর থেকে আমি এয়ার দিয়ে কম্প্রেসার দিয়ে মালটাকে তুলছি, বেরিয়ে আসছে। এটাও করা যায়। নেবুলাইজার দেওয়ার কারণ উদ্দেশ্য হচ্ছে ভিতরটাকে আরাম দিতে হবে। এই হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টেও আমাদের যেটা আমাদের সিলেবাস যেটা আছে, অ্যাজমা তো হচ্ছে, প্লাস অ্যাজমাটা কম করে, অ্যাজমাটা কম করে। অ্যাজমা মেন কারণ হচ্ছে কনস্ট্রিকশন অফ দি ব্রঙ্কিওল বা টার্মিনাল ব্রঙ্কিওল, অ্যাজমার মেন কজ। আর নিউমোনিয়াটাও একটা রোগের মধ্যে আসছে। নিউমোনিয়াটা কি হয়, পাস বা এয়ার অ্যালভিওলাইতে জমে যায় এবং সেটা বেরোচ্ছে না। ঠিক আছে, এক্সরে করলে দেখা যাবে যে লাংসটা এক্সরে থেকে নর্মাল এক্সরে হয় এবং পুরো কালো দেখা, সিরা যেগুলো আছে সাদা দেখা, বাকিটা কালো। আর যদি নিউমোনিয়া হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রে তলার দিকে, মানে বেসের দিকে এয়ার বা ফ্লুইড বা পাস এগুলো তলা থেকে জমতে শুরু করে, সেটা জমতে উপর দিকে
কালো দেখাবে এবং রিঙ্কও দেখাবে। তো এই জায়গাটা সাদা যেহেতু হাট আছে, এই মানে নর্মাল করলে আমার এই জায়গাটা সাদা দেখাবে যেহেতু হাট আছে, এবং এটা হচ্ছে দুটো লোক, এটা হচ্ছে তিনটে লোক, এটা জায়গাটা বড়। তাহলে মানে সাদা মানে স্যার তাহলে খুবই ক্ষতি। হ্যাঁ, সাদা দিকগুলো সাদা দেখাবে আর বাকি সব কালো। পুরোটাই সাদা। না, এই যেমন এই যে ওপর দিকটা সাদা দেখাচ্ছে, ঠিক আছে? মানে হাড়গুলো আছে সাদা। এই যে রাইট লাগে পুরোটা, এটা হচ্ছে ইনফেক্টেড লাং। সাদা মানে হচ্ছে ইনফেকশন, ইনফেকশন মানে ইনফ্লামেশন আছে, অথবা বাস জমতে পারে, এয়ার জমতে পারে, খুব জমতে পারে, ফ্লুইড জমতে পারে। আমার বিশেষ গণনা করেছিল সিস্টেমের ছবিতে পুরোটা সাদা একটা লাইট ছিল, মানে বিশ্বাস করছো যেটা অবশেষে মারা গেল। মানে বাঁচিয়ে রাখা থাকে অসম্ভব যদি পুরো সাদা থাকে, খুব খারাপ হবে। এই জায়গাটা এবার দেখুন কম্পেয়ার করে, এই গ্লামটা কিন্তু এতটা আছে, এর বেসটা হচ্ছে এখানে, এর বেসও এখানেই থাকা দরকার, তাহলে এইখানটা একটু দেখাচ্ছে পুরো সাদা, তলাটা তলা আছে আর ওপর আছে দুটো জায়গাতে। এইটা দেখুন, এটা বাঁ দিকটা পুরো ইনফেকশন আছে, ডান দিকটা পরিষ্কার। এইটা হচ্ছে নর্মাল লাম, নর্মাল লাম হলে এইরকম থাকে। আচ্ছা, এটা কি সিগারেটের তেলে অত্যাধিক এফেক্ট করে? প্রাইমারিতেও পড়ে, যদি একবারে হয়ে যায় প্রাইমারিতেও হয়, সেকেন্ডারি তো আরো বিপজ্জনক। প্রাইমারিটা আপনার ইনোভাইরাল হয়ে যায়, কিন্তু সেকেন্ডারিটা আরো বিপজ্জনক। তো এই হচ্ছে এইটা কিছুটা নর্মাল আছে, এইখানে সামান্য একটা স্পট দেখা যাচ্ছে, এইটা মোটামুটি একটু নর্মাল আছে। এইরকম এক্সরে করছে। তাহলে যখন আমাদের প্রথমে আসি অ্যাজমাটা, অ্যাজমা আমাদের লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টটা বেশি, অ্যাজমা হচ্ছে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টের ট্রাভেলটা দেখা যাচ্ছে। অ্যাজমা যেটা সেটা কিন্তু আমরা আরেকটা ভাষায় ব্রঙ্কিয়াল অ্যাজমা বলি। ব্রঙ্কিয়াল অ্যাস্থেমা, অনেকে বলে অ্যাস্থেমা, এটা কিন্তু কোন উচ্চারণ অ্যাজমা হবে, ঠিক আছে? ওর উচ্চারণ অ্যাজমা, এটাকে অ্যাজমা হবে, ঠিক আছে? এইবার যেগুলো মেন কারণ যেটা আমি বললাম যে বঙ্গ স্পাজম বা ইনফ্লামেশন হচ্ছে মেন কারণ, বা মিউকাস বেশি প্রোডাকশন হলে কিন্তু অ্যাজমার ট্রাভেল দেখা যাবে। তার কারণ বঙ্গাসের মধ্যে বা টার্মিনাল বঙ্গাস এবং বঙ্গীয় দুটো জায়গায় কিন্তু আমাদের মেন লাংসের মধ্যে মেন ট্র্যাকটাকে বোঝায়, ঠিক আছে? তারপর টার্মিনাল বঙ্গীয়ের মধ্যে তিনটে ভাগ আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্মিনাল, সব ভাগ হতে হতে শেষকালে টার্মিনালে আসে, তারপরে অ্যালভিওলার ট্র্যাক্ট, অ্যালভিওলার এইভাবে আসে। তো যখন কোনো ওষুধের মাধ্যমে বঙ্গ ডায়ালাইট করছি, তখন সেখানে মিউকাস সেক্রেশন হচ্ছে, কোনো ইনফেকশন হলে ইনফ্লামেশন তৈরি হচ্ছে, অথবা মিউকাস সেক্রেশন যদি আপনার হয়, মিউকাস প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ যেটাকে আমরা কাফ বলি বা সর্দি বলি, এইটাও যদি বেশি কমে যায় তাহলে কিন্তু অ্যাজমা, প্রেগন্যান্সি অ্যাজমা হতে পারে। এছাড়া ইরিটেশন বাই অ্যালার্জেন্স, তাহলেও কিন্তু মিউকাস প্রোডাকশন হবে।
অ্যালার্জি হচ্ছে, আবার নন অ্যালার্জিকও হয়। ঠিক আছে, তারপরে অ্যাডাল্টদের ক্ষেত্রে আর পেডিয়াট্রিকদের ক্ষেত্রে দুটো আলাদা ভাগ আছে, অ্যাডাল্ট আর পেডিয়াট্রিক। এই দুটো আবার ভালো। তারপরে খুব এক্সারসাইজ করছে, দিয়ে হাঁপাচ্ছে, এটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউস অ্যাজমা। ঠিক আছে, এটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউস, এক্সারসাইজ ইনডিউস অ্যাজমা। একটা আছে অকুপেশনাল, মানে যে জায়গায় কাজ করছে সেই জায়গায় থাকলেই তার অ্যাজমার সমস্যা দেখা যাচ্ছে, বাইরে বাড়িতে চলে যেতে বা বাইরে ঘুরে অ্যাজমার সিমটম নেই, কিন্তু যে জায়গায় কাজ করছে বা কাজের জায়গায় গেলেই তার সমস্যা তৈরি হচ্ছে। আর একটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, অ্যাজমা, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ, এগুলো হচ্ছে টাইপের মধ্যে পড়ে, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। ঠিক আছে, এইটা হচ্ছে মেন, এটাও একটা অন্যতম কারণ। সিওপিডি কখনো পাওয়ার ডাউন হয়ে গেছে, আগেও ছিল, মানুষ জানতো না বা বুঝতো না বা অত চর্চার মধ্যে ছিল না, বা নেট ইউজ হতো না তখন, বা মোবাইল ছিল না, অত প্রচার ছিল না, তাই জানতো না। এখন সবই তো গুগল পাওয়া যাচ্ছে, আর তার করলেই সব বেরিয়ে যাচ্ছে, এই জন্য মানুষ বেশি পরিচিত এটার সঙ্গে। সব জিনিসই তাই, শুধু সিওপিডি করে না, পিসিওডিও এখন সবাইকে জানে, অনেক কিছু জানে সব। অনেকেই মোবাইল খুললে আর গুগল খুললে যে যার প্রতি তার জানার ইচ্ছা থাকে কমন অ্যাজমার অ্যাটাক যেগুলো ট্রিগার করে সেগুলো লিখে দিই। কমন অ্যাজমার অ্যাটাক যেগুলো ট্রিগার, এটা হচ্ছে এয়ার পলিউশন, এটা অন্যতম কারণ। এগুলো লিখে দিন, কমন অ্যাজমা অ্যাটাক ট্রিগার, এয়ার পলিউশন, ডাস্ট মাইটস, এয়ার পলিউশন, ডাস্ট মাইটস, জাস্ট মাইট, MITES, মাইটস, মানে ইনফেক্টেড ডাস্ট পার্টিকেলটাকে বলে, মানে ধুলোর সাথে জীবাণু মিশ্রিত হয়ে ধুলোর সাথে উঠে ইনহেল করে ইনফেকশন, এটাকে ডাস্ট মাইট বলে। এক্সারসাইজ দেখুন, এক্সারসাইজ টোবাকো স্মোক, দেখুন টোবাকো স্মোক, strong chemicals or smells, strong chemicals or smells, উগ্র গন্ধ, certain occupational exposure, certain occupational exposure মানে হচ্ছে তার জীবিকা যেরকম, সেই জীবিকার কারণে এই সমস্যা দেখা দিচ্ছে। মানে খুব ঠান্ডা জায়গায় সে থাকছে, কোল্ড স্টোরেজে থাকছে, বা অফিসে এয়ার কন্ডিশন, মানে খুব ঠান্ডা করে ঘরটা রেখে দিয়েছে, প্রচুর কম্পিউটার আছে
বা কমন টার্ম অ্যান্ড কোল্ডটাকেও কিন্তু মানে ইয়ে করে, ওটা কিন্তু এনহ্যান্স করে, ওটা তৈরি করে। এছাড়া পেটস পোষ্যদের কুকুর বেড়াল এদের রোমা থেকেও কিন্তু নিঃশ্বাসের মধ্যে ঢুকে গিয়ে হচ্ছে। আর ডিফারেন্ট পেস্টিসাইডস দিতে পারেন, কীটনাশক ওষুধ স্প্রে করার সময় সেই স্প্রে ড্রপলেট যখন নাকে ঢুকে যাচ্ছে সেখান থেকে হচ্ছে। পোলেন্স থেকে হয়, পোলেন্স বিভিন্ন গাছের ওই ধোঁয়া হাওয়ায় ভাসতে থাকে, এটা খুব কমন। সেখানে পার্থেনিয়াম গাছ থাকে, ওইটা কিন্তু খুব খতরনাক, মানে যেখানে দেখবে উঠে দেবে ওই ধোঁয়াগুলো কিন্তু হাওয়ায় ওড়ে, সেখান থেকে কিন্তু মানুষ ইনহেল করে অ্যাজমা ট্রাভেল মানে কমন কজ হচ্ছে পার্থেনিয়াম থেকে পায়, পার্থেনিয়াম গাছের ধোঁয়া ইনহেল করে পায়। এগুলো হচ্ছে কমন অ্যাজমা অ্যাটাকের ফিগার। সিমটম 4 রকমের সিমটম দেখা যায়। 1 নম্বর হচ্ছে চেস্ট টাইটনেস, পেইন অর প্রেসার, বুকে একটা চাপ বোধ, চেস্ট টাইটনেস সিমটম পাওয়া যাচ্ছে। এক নম্বর হচ্ছে চেস্ট টাইটনেস, और प्रेशर पेन प्रेशर टाइटनेस पेन के একটা চাপ বোধ, খুব যন্ত্রণা সেটা সে অনুভব করছে। নেক্সট যেটা হয় কাঁপিং, especially at night, যেটা খুব কমন হচ্ছে shortness of breath, আর টেম্পারেচার, জ্বর, সাউন্ডটা পাওয়া যাবে না, যেহেতু ট্র্যাকটা সরু হয়ে যাচ্ছে, সেই সরু ট্র্যাকটার মধ্যে দিয়ে বেগে হাওয়া প্রবেশ করার সময় এই সাউন্ডটা হয়। নর্মালি কিন্তু হচ্ছে না, নর্মাল শ্বাস প্রশ্বাসে কিন্তু আমাদের এই উইলিং সাউন্ডটা থাকছে না। যখনই ওটা কনস্ট্রিক্ট করছে তখনই বেগে বাতাস যাওয়ার জন্য এটা আওয়াজটা হচ্ছে, এটাকে উইলিং সাউন্ড। এই কটা কমন সিস্টেম আমরা পাবো। এবার অ্যাজমার ক্ষেত্রে টেম্পারেচার থাকতেও পারে, নাও থাকতেও পারে, প্রেসার নিচে ইনফেকশন জড়িত হয় তাহলে টেম্পারেচার হবে, নাহলে টেম্পারেচার নাও থাকতে পারে, কিন্তু বাকি সিস্টেমগুলো কিন্তু হবে অ্যাজমার ক্ষেত্রে। ঠিক আছে, আর এইগুলো সবই কমন সিস্টেম। নিউমোনিয়ার ক্ষেত্রেও কমন সিস্টেম, শর্টনেস অফ ব্রেথ, কাফিং, এগুলো চেস্ট টাইটনেসটা নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু কাফিং, তারপরে শর্টনেস অফ ব্রেথ বা কন্ডিশন, এগুলো কিন্তু নিউমোনিয়ার ক্ষেত্রে দেখা যায়। নিউমোনিয়ার ক্ষেত্রে টেম্পারেচার থাকবে,
যেহেতু একটা ইনফেকশন হবে সেহেতু টেম্পারেচার বা জ্বর এটা থাকে। আর ম্যানেজমেন্ট বলতে যেগুলো আমি বঙ্গো ডায়ালেটর, অ্যান্টি ইনফ্ল্যামেটরি আর ইনহেলার থেরাপি, যেটা যদি মানে টিপিক্যাল অ্যাজমা হয়, অ্যাজমার মাইল্ড, মডারেট এবং সিভিয়ার অ্যাজমা হয়েছে কি করে বোঝা যাবে? মাইল্ড অ্যাজমা হচ্ছে এইসব ক্ষেত্রে চিন্ত শুতে পারবে প্রথম কথা। মাইল্ড হলে তাকে একটা উঁচু বালিশ নিয়ে শুতে হবে, যাতে ঠিক হয়ে শুতে পারবে না, পাশ দিয়ে শুতে পারবে। যদি মডারেট হয় তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেল পেছনে দিকে দিতে হবে, মানে আধশোয়া অবস্থা, পুরোটা শুতে পারবে না। পুরোটা শুলেই তার মানে শ্বাস প্রশ্বাসে কষ্ট হবে। আর যদি সিভিয়ার অ্যাজমা হয় তাহলে কিন্তু পুরো বসে, এটা যদি এরকম করে যদি বসে, এটা হচ্ছে মাইল্ড, এটা হচ্ছে মডারেট, আর এটা হচ্ছে সিভিয়ার। এটা বলছে মাইল্ড কিছু কম্বল দিল, গলায় বালিশ দিল, দিয়ে ওটা শুলো না, আধশোয়া অবস্থায় শুলো। এটা তো একদম তোমার করে দিতে হবে, কাঠের পাটাটাও দিয়ে দিতে হবে, যাতে না শুয়ে, মানে শুয়ে পড়ে তাহলে জিনিসটা তার আক্রমণ করবে, শ্বাস প্রশ্বাস আটকে যাবে। এটা হচ্ছে মডারেট, মডারেট। আর এটা হচ্ছে না এটা ওই সবসময় বসে থাকে, শুতেই পারবে না সিভিয়ার অ্যাজমা। আর বঙ্গো ডায়ালেটর বা ইনহেলার থেরাপি বা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এগুলো এই হয়ে গেল অ্যাজমা। দেখে গেল নিউমোনিয়ার ক্ষেত্রে ওই একই সিমটমগুলো থাকলে এর সাথে একটা নিউমোনিয়া অ্যাজমার ক্ষেত্রে একটা চেস্ট পেইন থাকে, চেস্ট পেইন থাকবে, ব্রিদিংটা থাকছে না। নিউমোনিয়ার ক্ষেত্রে ফিভার বা টেম্পারেচার থাকবে, সঙ্গে সঙ্গে কাশি, দুটো সব থাকবে, ঠিক আছে নিউমোনিয়ার ক্ষেত্রে। আর খুব দুর্বল নিউমোনিয়ার ক্ষেত্রে, যেহেতু অক্সিজেন ঠিকমতো স্যাচুরেশন হচ্ছে না, সেহেতু পেশেন্ট খুব দুর্বল হয়ে পড়ে। হাফ থাকবে শর্টনেস অফ ব্রেথ, ফিভার, চেস্ট পেইন আর ফ্যাটিগ বা উইকনেস। অল্প একটু হাঁটাচলা করলেই তার কষ্ট হবে, হাঁপিয়ে উঠবে। এটা নিউমোনিয়া, এতে বেশি কাজকর্ম করতে পারবে না বা বেশি হাঁটাচলা করতে পারবে না, তাকে শুয়ে থাকতে হবে। এগুলো হচ্ছে কমন সিমটম। ইনফেক্টিভ যেগুলো কজ, সেগুলো হচ্ছে ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে। ইনফেক্টিভ কজ ব্যাকটেরিয়াল এবং ভাইরাল হতে পারে। ম্যানেজমেন্টে আমরা অ্যান্টিবায়োটিক আছে, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল মেডিকেশন এগুলো দিতেই হবে। প্লাস যদি শ্বাস প্রশ্বাসের 3টে
নর্মাল ডায়েট এগুলো খাবে, ফ্রুটস, ভেজিটেবল এগুলো খাবে। আর যে কোনো ধরনের ইরিটেন্ট সাবস্টেন্স অ্যাভয়েড করতে হবে, ধুলো বালি এগুলো অ্যাভয়েড করতে হবে। আর স্মোকিংটাকে পুরো বন্ধ করতে হবে। স্মোকিং একদম প্রয়োজনীয়, মানে একদম স্টপ করে দিতে হবে স্মোকিংটা। আর নিউমোনিয়ার ভ্যাকসিন আছে, ভ্যাকসিনটা দিতে হবে নিউমোনিয়া। আর অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে, বিশেষ করে হ্যান্ড হাইজিন, হ্যান্ড ওয়াশিং বা হ্যান্ড হাইজিনটা মেনটেন করতে হবে। এগুলো লিখে নিয়ে করে দিচ্ছি। মেডিকেল, প্রথমে দেখুন মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে কি কি হচ্ছে। মেডিকেল ট্রিটমেন্টের আন্ডারে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল এই 3 রকমের মেডিকেশন চলবে। অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল অ্যান্ড অ্যান্টিফাঙ্গাল। এই 3টে হয়ে গেল। অক্সিজেন থেরাপি, আদার ট্রিটমেন্টের মধ্যে ইন্ট্রাভেনাস ফ্লুইড দিতে হবে, মানে আইভি ফ্লুইড বা ব্রিদিং ট্রিটমেন্ট এগুলো দিতে হবে। আইভি ফ্লুইড, ব্রিদিং ট্রিটমেন্ট যদি খুব সমস্যা হয় হসপিটালে ভর্তি করতে হবে, অ্যাডমিট হসপিটালে। লাইফস্টাইল ম্যানেজমেন্টের মধ্যে রেস্ট, লাইফস্টাইল এগুলো মেডিকেশন ম্যাটার। লাইফস্টাইল মেজারের মধ্যে রেস্ট, হাইড্রেশন। হাইড্রেশন মানে হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, যাতে নিউক্লিয়াসটা লুজ হয়, রেসপিরেটরি ট্র্যাক্টটা ওপেন হয়। তার জন্য ভিজিয়ে রাখতে হবে প্রচুর, তার জন্য বিশেষ করে প্রচুর জল খেতে হবে। হাইড্রেশন হয়ে গেল। ডায়েট একটা ইম্পর্টেন্ট জায়গা, ডায়েট। তারপরে হচ্ছে হিউমিডিফিকেশন। হিউমিডিফিকেশন নিজে কাপড় দিয়ে তাকে গা মোছাতে হবে, মানে গরম জলে গামছা ধুয়ে তাকে স্পঞ্জ করতে হবে, মানে গাটাকে স্পঞ্জ ময়েশ্চারাইজ করতে হবে, ভিজিয়ে রাখতে হবে। হিউমিডিফিকেশন এতে কি হয়, সর্দিগুলো পাতলা হয়ে আসতে সুবিধা হয়। এই কারণে
ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে মোটামুটি একই। ওটা হচ্ছে ইনফ্লামেশন অফ দি ব্রঙ্কাস করে দেবেন ডেফিনেশনটা। কজ মোটামুটি একই, সিমটমও একই। ওই চেস্ট পেন, কাফিং, শর্টনেস অফ ব্রেথ, টেম্পারেচার, উইজিং সাউন্ড, এগুলো সব কমন সিমটম ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে একই। মোটামুটি এই যে ম্যানেজমেন্টটা করে দিলাম পয়েন্টগুলো, এগুলো আপনার রেসপিরেটরি ট্যাবলেট যেগুলো ভারী রোগের ক্ষেত্রে এগুলো সব কমন। ঠিক আছে, তাহলে মোটামুটি আমাদের তিনটে হয়ে গেল মেডিসিন। পরের দিন আবার সার্জারিটা করাবো। Pneumonia definition का लिखना लिखते हैं बोलो। Pneumonia definition का it is a common respiratory infection. Oh बोलो। It is a common respiratory infection. It is a common respiratory infection. Characterized by the inflammation of the air sacs. Characterized by the inflammation of the air sacs. Air sacs means alveoli. Air sacs. S-A-C-S. In one or both lungs. In one or both lungs. In one or both lungs. একটা লাঞ্চ হতে পারে অথবা আরো লাঞ্চ হতে পারে। তারপর দেখুন these sacs may fill with these sacs. This is yes sacs. These sacs may fill, if I double it, fill with pus or fluid. Pus or fluid.